জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিংয়ের বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক ভেরিয়েবল কিভাবে লেখে, তাহলে সেটা আমরা বললাম যে কোনো একটা ভেরিয়েবলের নামের সামনে শুধু স্ট্যাটিক কিওয়ার্ডটা দিলে সেটা কিন্তু স্ট্যাটিক হয়ে যাবে। যেমন হচ্ছে কি যে আপনি একটা ক্লাস নিলাম, এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে কি আমরা কার ক্লাস। তো এটার মধ্যে আমরা যদি হচ্ছে কি যে এটার হচ্ছে কি প্রাইস লিখবেন, যে ইন্টিজার এই কারের প্রাইস কত। তো প্রাইস আপনি লিখছেন যে এরকম একটা ভেরিয়েবল দিচ্ছেন। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে এই প্রাইস যে ভেরিয়েবলটা এটা কিন্তু একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। কিন্তু এটাকে যদি আমরা যে সামনে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি, যে এটার সামনে কি করলাম, যে ইন্টিজারের সামনে কি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করলাম, স্ট্যাটিক, তাহলে স্ট্যাটিক ইন্ট প্রাইস, তখন এটা কিন্তু আর ইনস্ট্যান্স ভেরিয়েবল তখন হবে না, তখন এটা হয়ে যাবে স্ট্যাটিক ভেরিয়েবল। অর্থাৎ হচ্ছে কি যে স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করতে হলে তাহলে ওই ভেরিয়েবলের সামনে কি দিতে হবে, স্ট্যাটিক কিওয়ার্ডটা দিতে হবে, তখন এটা স্ট্যাটিক হবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আপনি ইন প্রাইস, যে প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা টাইপ দিলেন হচ্ছে ইন্টিজার, এবং তার সামনে যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করেন তখন কিন্তু ওই ভেরিয়েবলটা হয়ে যাবে স্ট্যাটিক। আর স্ট্যাটিক কেন করা হয়, তখন হচ্ছে কি যে আপনি যখন যেমন এখানে যদি হচ্ছে কি যে আপনি যদি স্ট্যাটিক না দিতেন তখন আমরা কি করতাম, যে এই ক্লাসের মধ্যে আমরা একটা মেন মেথড নিলাম, এই যে মেন মেথডটা এখানে লিখলাম, আমি সংক্ষেপে লিখতেছি, মেন মেথডটা আমরা দিলাম। তো মেন মেথডের মধ্যে আমরা কি করি, কারের একটা প্রথমে অবজেক্ট তৈরি করি, যে সি ইকুয়াল টু নিউ কার, এভাবে কিন্তু অবজেক্ট তৈরি করি। তো যখন হচ্ছে আমরা প্রাইসের ভ্যালুটা কিন্তু দিতে যাই তখন আমাদেরকে লিখতে হয় যে সি ডট প্রাইস ইকুয়াল টু, ধরে নেন এটা হচ্ছে কি 10 লাখ টাকা। ঠিক আছে, যে এভাবে আপনি কিন্তু দেন, কিন্তু কারণ হচ্ছে কি যে প্রাইসটা হচ্ছে কি যে ওই কার ক্লাসের একটা অবজেক্টের মধ্যেই, এটার অধীনে। কিন্তু আপনি যদি এটাকে স্ট্যাটিক করে দেন তখন কিন্তু আপনি এটা কোনো অবজেক্টের অধীন না, তখন আপনি সরাসরি কিন্তু আপনি লিখতে পারেন প্রাইস, তখন আপনি সি লিখতে হবে না, সরাসরি প্রাইস ইকুয়াল টু 10 লাখ। আরেকটা শূন্য, হ্যাঁ, এভাবে আপনি লিখতে হবে। তাহলে আমি আশা করি বুঝাতে পারছি যে ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক দেখতে খুব কাছাকাছি, শুধুমাত্র ইনস্ট্যান্স ভেরিয়েবলের সামনে যদি আপনি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করেন তখন এটা স্ট্যাটিক হয়ে যাবে। আর স্ট্যাটিক মানে হচ্ছে এটা কোনো অবজেক্টের অধীন না, এটা হবে ক্লাসের অধীনে। আর যদি ইনস্ট্যান্স হয় তাহলে সেটা ক্লাস, মানে এটা অবজেক্টের অধীনে। তো যখন হচ্ছে কি যে অবজেক্টটা তৈরি হবে তখন ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি হবে, অবজেক্টের শেষ হলে ইনস্ট্যান্স ভেরিয়েবলও শেষ। কিন্তু যে স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু অবজেক্টের সাথে সম্পর্কিত না, অবজেক্ট তৈরি হোক অথবা না হোক, মানে স্ট্যাটিকটা থাকবে। এবং যখন আমরা ব্যবহার করতে যাব ইনস্ট্যান্স ভেরিয়েবলটা, তখন তার সামনে অবজেক্টের নামটা দিতে হবে, তারপর ডট দিতে হবে, তারপর ভেরিয়েবলের নাম দিতে হবে। কিন্তু যখন স্ট্যাটিক দিবেন তখন কিন্তু আপনার সামনে অবজেক্টের নাম ব্যবহার করার প্রয়োজন নেই, সরাসরি ভেরিয়েবলের নামটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। এরপর আমরা বললাম যে লোকাল ভেরিয়েবল। যেমন আপনি হচ্ছে কি যে আগের মতো আরেকটা ক্লাস নিলেন, ক্লাস, এরপর হচ্ছে কি যে আপনি এটার নাম দিলাম হচ্ছে কি যে কার ক্লাস। ঠিক আছে, তো এখানে একটা মেথড নিলেন, তো মেথডের আমরা দিলাম হচ্ছে কি যে পাবলিক ভয়েড রান নামে একটা মেথড দিলাম, রানটা 8টা ছোট হাত দিয়ে দিই, রান। তো এটা একটা মেথড। তো ওই মেথডের রানের মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে কি যে ম্যাক্সিমাম স্পিড, ইন্টিজার ম্যাক্সিমাম স্পিড বা ম্যাক্স স্পিড, এটা দিলাম কত, 120 km/h। তাহলে হচ্ছে কি যে এটা আরেকটা মেথড দিলাম পাবলিক ভয়েড, ধরে নেন এটার নাম হচ্ছে কি স্টপ মেথড। তো এখানে হচ্ছে কি যে আরও কিছু স্টেটমেন্ট ধরে নেন যা আছে, এরপর আমরা এখানে শেষ করলাম। এখানে একটু খেয়াল করেন যে আমরা একটা কার ক্লাস নিছি, সেই কার ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, এই একটা মেথড, এই আরেকটা মেথড। তো প্রথম মেথডের রানের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে কি ম্যাক্স স্পিড। এরপরে এখানে আরেকটা মেথড স্টপ মেথড, এটার মধ্যেও কিছু স্টেটমেন্ট আছে। এখন এখানে যে ভেরিয়েবলটা ম্যাক্স স্পিড, এটা কিন্তু যে কোনো অবজেক্টের সাথে সম্পর্কিত না অথবা ক্লাসের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে কি একটা এই যে মেথডের মধ্যেই আছে, এটার ভিতরে, এটার বাইরে কিন্তু এটাকে কোথাও চিনবে না। আপনি যদি এই মেথডটার বাইরে যাইয়ে যদি আপনি ম্যাক্স স্পিড নামে কোনো ভেরিয়েবল
করতে চান তাহলে হচ্ছে কি যে এই ভেরিয়েবলটাকে সে খুঁজে পাবে না, সে এটাকে নতুন একটা ভেরিয়েবল মনে করবে, যে এই ভেরিয়েবল মনে করবে না সে, এটা মনে করবে না সে। অথবা আপনি যদি ম্যাক্স স্পিডটাকে এখানেও ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে সে ওখানে যে আপনি ইউজ করছিলেন অর্থাৎ রান মেথডের মধ্যে ইউজ করছিলেন সেটাকে সে এটা মনে করবে না। কারণ হচ্ছে কি যে এই ম্যাক্স স্পিড এই ভেরিয়েবলটা শুধুমাত্র রান মেথডের মধ্যে সীমাবদ্ধ। এটার অ্যাকশন এটার মধ্যে, আপনি ব্যবহার শুধুমাত্র এটার মধ্যে করতে পারবেন, এর বাইরে বা অন্য কোনো মেথডে বা অন্য কোনো ক্লাসে আপনি এটাকে আর খুঁজে পাবেন না বা ব্যবহার করতে পারবেন না। তো এইটা এই জন্য এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তো এটা মেথডের মধ্যে হইতে পারে অথবা যে কোনো একটা ব্লকের মধ্যেও হইতে পারে, অর্থাৎ ওই ব্লকের মধ্যে তার মানে কাজ হচ্ছে কি সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কোথাও তাকে চিনবে না বা তাকে নিয়ে আর কাজ করতে আপনি পারবেন না। আমরা এখন যে 3 ধরনের যে ভেরিয়েবলগুলো নিয়ে আলোচনা করছি এই ভেরিয়েবলগুলো নিয়ে আমরা হচ্ছে কি যে জাভাতে প্রোগ্রাম লিখে দেখব যে আসলে কীভাবে এদেরকে ব্যবহার করা হয়। আমরা প্রথমে দেখব ইনস্ট্যান্স ভেরিয়েবল কীভাবে তৈরি করা হয় এবং সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো প্রথম হচ্ছে কি আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি করি। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি করা তো একদমই খুব সাধারণ একটা ব্যাপার, যে আমরা ক্লাস একটা নিলাম, কার ক্লাস, এবং এটার ভিতরে হচ্ছে কি যে আমরা একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে ধরে নেন n দিলাম, ঠিক আছে। n হচ্ছে কি যে একটা কনস্ট্রাক্টর নিতে পারি, সেই কনস্ট্রাক্টরের ভিতরে n এর ভ্যালুটা হচ্ছে কি আমরা অ্যাসাইন করে দিতে পারি, অথবা সেভাবেও করতে পারি বা অন্যভাবে করতে পারি। আচ্ছা, অন্যভাবেটা আগে করি। সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে প্রথমে একটা মেন মেথড নিই, পাবলিক। তো মেন মেথড আমরা কীভাবে নিই সেটা আমরা জানি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস, ঠিক আছে। এরপরে আমরা যে কার যে ক্লাসটা আছে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম সি ইকুয়াল টু নিউ, তাহলে হচ্ছে কি যে কার কনস্ট্রাক্টর, ঠিক আছে। তো এখন এই যে আমরা n এর ভ্যালুটা যদি আমরা এখানে অ্যাসাইন করতে চাই তাহলে n এর ভ্যালুটা অ্যাসাইন করলাম যে সি ডট n ইকুয়াল টু ধরে নেন 100, ঠিক আছে। 100 আমরা করলাম, তাহলে হচ্ছে কি যে n এর ভ্যালুটা কিন্তু 100 হয়ে গেল। এখানে যখন হচ্ছে কি যে কার নামে যে ক্লাসটা আছে এটার একটা অবজেক্ট তৈরি করছি সি, তাহলে হচ্ছে কি যখন সি তৈরি করছি, সি নামে অবজেক্ট তৈরি করছি, তখন কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবার সিটাকে যখন হচ্ছে কি আমরা ডেস্ট্রয় করে দিব, ধ্বংস করে দিব, শেষ করে দিব, তখন কিন্তু তার ইনস্ট্যান্স ভেরিয়েবলটাও কিন্তু তখন চলে যাবে। অর্থাৎ হচ্ছে কি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল যে nটা, এটা এখানে nটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা nটা হচ্ছে কি যে আমাদের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। তো তাহলে হচ্ছে কি যে যখন অবজেক্ট সিটা ধ্বংস হয়ে যাবে তখন হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ধ্বংস হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি যে n এর ভ্যালু একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, তো n এর ভ্যালুটা 100 দিলাম। তো সেটা কিভাবে অ্যাসাইন করতে হয়, প্রথমে হচ্ছে কি যে অবজেক্ট দিতে হবে, তারপর ডট দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নামটা দিতে হবে n। তো আপনি এখানে n না দিয়ে অন্য কোনো বড় নামও আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখানে দিলাম, তো দেওয়ার পরে হচ্ছে কি যে এখন n এর ভ্যালু কিন্তু 100 হয়ে গেছে। তো 100 হচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করতে পারি। তো আমরা এখানে হচ্ছে কি একটা মেথড নিতে পারি, পাবলিক ভয়েড শো নামে একটা মেথড নিলাম, শো সিম্পল। এখানে হচ্ছে কি যে আমরা n এর ভ্যালুটা প্রিন্ট করব। তো n এর ভ্যালুটা আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে system.out.println, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে n, শুধু n দিয়ে দিলাম, কিছুই না, শেষ একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো তাহলে n এর ভ্যালুটা 100 আছে, এই 100টা দেখে কিনা আমরা একটু চেক করে দেখি। তাহলে এখন রান করলাম, দেখেন রান করলে আচ্ছা এটা হচ্ছে কি দেখাচ্ছে না কেন, আমরা হচ্ছে কি যে শো যে মেথডটা এটাকে কল করিনি, এটাকে কল করতে হবে। তো কল কিভাবে করতে হবে, সি ডট অর্থাৎ অবজেক্টের নামটা দিতে হবে, তারপরে শো মেথডটা দিতে হবে। এখন যদি আমরা রান করি দেখেন, তাহলে হচ্ছে রান করলাম, তাহলে 100টা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখানে যে n এর ভ্যালুটা কিন্তু এখানে 100 ভ্যালুটা হচ্ছে কি আমরা এখানে কি করলাম যে অবজেক্ট ব্যবহার করে অ্যাসাইন করলাম, এভাবেও করতে পারি। অথবা আমরা কি করতে পারি যে কনস্ট্রাক্টর ব্যবহার করেও কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমরা অ্যাসাইন করতে পারি। তো সেটা কিভাবে, তো আমরা এখানে প্রথমে হচ্ছে কি যে কনস্ট্রাক্টরটা নিই। তো কনস্ট্রাক্টর হচ্ছে কি যে আমাদের কনস্ট্রাক্টর কীভাবে লিখতে হয়, কনস্ট্রাক্টর হচ্ছে মূলত যে ক্লাসের কনস্ট্রাক্টর সেই ক্লাসের নাম। তাহলে হচ্ছে কি যে ক্লাসের নাম হচ্ছে কি কার, তারপরে কনস্ট্রাক্টর মানে কি ক্লাসের নামের পরে আপনাকে কি দিতে হবে, প্যারেন্থেসিস দিতে হবে, তারপর আপনাকে কার্লি ব্র্যাকেট দিতে হবে, এটার বডিটা দিলাম। তো এখন আমরা কি করলাম যে এই যে 100 এই ভ্যালুটা এখানে না লিখে আমরা কি করলাম, এটাকে মুছে দিলাম, আর 100 এখানে এই যে কনস্ট্রাক্টরটা আছে এখানে 100টা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলে
তাহলে এখানে হচ্ছে কি যেটা একটা আর্গুমেন্ট হিসেবে গেল, তাহলে এখানে এটা রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য এখানে আরেকটা ভেরিয়েবল দিব, সেটা হচ্ছে কি ইন্ট এম, এম নামে একটা ভেরিয়েবল রিসিভ করলো। অর্থাৎ হচ্ছে কি যে কার এই যে কনস্ট্রাক্টরটা এটাকে কল করলো এবং এখানে 100 চলে গেল। তো 100 চলে গেলে এই 100টা রিসিভ করবে হচ্ছে কি এম এ। তো এম এর ভ্যালুটা আমরা এন এর মধ্যে অ্যাসাইন করব। অর্থাৎ হচ্ছে কি এম এর যে ভ্যালুটা সেটা এন এরও ভ্যালু হবে এমন কিছু করতে হবে। তো তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে যে এন ইকুয়াল টু এম। তার মানে কি এম এর যে ভ্যালুটা হবে কত 100, তো ওই এম এর ভ্যালু যে 100, এই 100টা এন এর ভ্যালু হিসেবে অ্যাসাইন করব। তাহলে হচ্ছে কি এন ইকুয়াল টু এম, এটা হয়ে গেল। তো এখন যদি এবার শোতে এখানে যদি কল করি তাহলে হচ্ছে কি যে এন এর ভ্যালুটা এখানে শো করাবে, 100 দেখাবে। তো তাহলে হচ্ছে কি এখন এটাকে যদি আমরা রান করে দেখি তাহলে কি হবে, দেখেন 100 দেখাচ্ছে। অথবা আমরা অনেক সময় চাইলে এখানে কিন্তু এম না দিয়ে এটাকে এনও দিতে পারি। এই যে এন, এটাকেও এন দিলাম। তো তাহলে হচ্ছে কি যে এখন এন এনে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে এটাও এন ইকুয়াল টু এন। এখন কোনটা কোন এন, এটা হচ্ছে কি এটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের এন, আর এই এনটা কিন্তু এখানে লোকাল ভেরিয়েবলের এন। তো তাহলে হচ্ছে কি যে আমরা তখন হচ্ছে কি যে কোনটা কোন এন এটা বোঝার জন্য আমরা কি করলাম, যে আমরা এই এনটা হচ্ছে মূলত এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের এন, যেটা এটা, তখন এটাকে সামনে আমাদেরকে লিখতে হয় দিস ডট এন। তাহলে এটা লিখলে এটার মানে হচ্ছে যে এই এনটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের এন, আর লোকাল ভেরিয়েবলের এন, আর এই এনটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের এন। অর্থাৎ দিস দ্বারা আমাদেরকে এই দুইটাকে আলাদা করে দিচ্ছে যে আসলে কোনটা কি। তো এটা হচ্ছে কি যে সে এন। তো আমরা যদি এখন যদি এটাকে রান করি তাহলে দেখেন 100 আসবে। অথবা আমরা যদি এখানে 100টাকে যদি আমরা একটু মানে চেঞ্জ করে দিলাম, 5 দিলাম, তাহলে এখন 5 দিলে, তাহলে এখন যদি আমি রান করি তাহলে দেখেন 5 দেখাচ্ছে। তো এই ছিল আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন আমরা আলোচনা করব স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক ভেরিয়েবল তো প্রথমে বললাম যে কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের নামের সামনে যখন স্ট্যাটিক দিয়ে দিব তখন সেটাকে স্ট্যাটিক ভেরিয়েবল বলা হবে। যেমন এখানে হচ্ছে কি একটা কথা খেয়াল করেন, যে আমরা এখানে কিন্তু যা কিছু আছে, যেমন আবার এটা একটু আগের জায়গায় নিয়ে যাই। যেমন এটাকে আমি এখন এখানে আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করলাম না, এটা এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করলাম না। আমি চাচ্ছি এন এর একটা ভ্যালু হচ্ছে কি আমি অ্যাসাইন করব। তো তাহলে হচ্ছে কি আমি কি দিলাম, যে এন ইকুয়াল টু 5 দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে নিচে কিন্তু মানে রেড আন্ডারলাইন হয়ে গেছে, যে আপনার এখানে তার মানে কি কোনো এরর আছে। কেন এরর আছে? কারণ এখানে যে এনটা হচ্ছে কি যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যবহার করতে হয় কীভাবে, অবজেক্ট তৈরি করে তারপর অবজেক্টের মাধ্যমে আপনাকে কোনো ভ্যালু অ্যাসাইন করতে হবে, বা তাকে হচ্ছে কি যে কোনো কাস্টমাইজেশন যদি দরকার হয়, তাকে ইউজ করার প্রয়োজন হয়, তাহলে তাকে অবজেক্ট ধরে ধরে তারপরে আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনি সরাসরি n = 5 এটা দিচ্ছেন, এটা তো সে নিবে না। তাহলে সে কীভাবে নিবে, যখন এটার জন্য যে কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে হচ্ছে ব্যবহার করতে হবে। অর্থাৎ কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, তারপরে আমরা কি দিলাম, যে অবজেক্টটা দিলাম, ডট দিলাম, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা দিলাম, তারপরে এটার মধ্যে আমি 5 দিলাম। তখন কিন্তু আর কিন্তু রেড মানে এটা আসতেছে না, তার মানে কি এখন ঠিক আছে। তাহলে হচ্ছে কি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আপনি ব্যবহার করতে হলে কি দিতে হবে, যে আপনাকে হচ্ছে কি যে অবজেক্টের মাধ্যমে ব্যবহার করতে হবে। এখন আমি যদি এটাকে স্ট্যাটিক করে দিতে চাই, তাহলে হচ্ছে কি যে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে এক্স। ঠিক আছে, তো এক্সটাকে আমরা স্ট্যাটিক করতে চাচ্ছি। তো স্ট্যাটিক করতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে, সামনে স্ট্যাটিক কিওয়ার্ডটা আমাদেরকে প্রথম ব্যবহার করতে হবে, যে স্ট্যাটিক, তারপর হচ্ছে কি ইন্ট এক্স, এটা আমরা দিলাম। এখন দেখেন এই এক্সের ভ্যালু যদি আমরা যদি সরাসরি এক্স ইকুয়াল টু মনে করেন 45, এটা আমরা দিলাম। দেখেন আমি কিন্তু এক্স ইকুয়াল টু ডিরেক্ট 45, এখানে কিন্তু কোনো অবজেক্ট কিন্তু ইউজ করি নাই, যে c.x = 45 দিই নেই, শুধু x = 45 দিছি। কোনো এরর আসছে? কোনো কিছু এরর আসে নাই। কেন? কারণ এক্সটা হচ্ছে এখানে যে এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, এই জন্য সেইটা কোনো এরর আসে নাই। তো এইভাবে আপনি কিন্তু এটা দিতে পারতেছেন। তার মানে কি আমি যেটা কথাটা বলছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে অবজেক্টের অধীনে, আর স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে ক্লাসের অধীনে। ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হচ্ছে কি যে একটা অবজেক্ট যখন তৈরি করা হয় সেটার আন্ডারে এটা তৈরি হবে, আবার অবজেক্টটা শেষ হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে। একটা
অবজেক্টের ইনস্ট্যান্স ভেরিয়েবল অন্য কোনো অবজেক্ট কিন্তু ব্যবহার করতে পারে না, কিন্তু যে স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু বিভিন্ন অবজেক্টগুলো ব্যবহার করতে পারে, কারণ ওই স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু কোনো অবজেক্টের অধীনে না, যার জন্য হচ্ছে কি যে এটা একটা ক্লাসের অধীনে, এটা যতগুলো অবজেক্ট আছে সবাই এটাকে শেয়ার করতে পারে, সবাই এটা ব্যবহার করতে পারে। তো আমাদের যখন হচ্ছে কি এই ধরনের কাজের প্রয়োজন হবে তখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যবহার না করে তখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করব। তো তখন তাহলে এখানে যে জিনিসটা আমরা করলাম যে আমরা হচ্ছে কি যে এভাবে আমরা দিতে পারি। তো আমরা এখানে হচ্ছে কি যে আরেকটু দেখি, তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবলের এটা আমরা পুরোটাই কেটে দিলাম। দেখেন যে এখানে এন্টের জায়গায় এক্স করে দিলাম এবং এক্সের ভ্যালুটা আমরা কত করে দিলাম, 45 করে দিলাম। এরপরে আমরা যদি এই যে এই শো যে মেথডটা আছে সেটাকে যদি আমরা স্ট্যাটিক করতে চাই, তাহলে আমরা পাবলিক স্ট্যাটিক শো, পাবলিক স্ট্যাটিক ভয়েড শো, এটা তার মানে কি আমাদের কিন্তু এই শোটাও কোনো অবজেক্টের অধীনে থাকবে না, এটা কিন্তু একটা স্বতন্ত্র কি হয়ে গেল যে মেথড হয়ে গেল। এখন এই শোটাকেও যদি আপনি ব্যবহার করতে চান তাহলে হচ্ছে কি যে আপনি শুধু শো মেথডটা দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আর কিছু এখানে কিন্তু এরর আসবে না। কিন্তু এটা যদি কোনো একটা অবজেক্টের অধীনে হতো তাহলে কিন্তু সামনে অবজেক্টের নামটা দিতে হতো, তারপর ডট দিতে হতো, তারপর মেথড দিতে হতো। তো এখন কিন্তু দেখেন যে আমাদের যে এক্স যে ভেরিয়েবলটা আছে সেটা স্ট্যাটিক, আবার যে আমাদের শো যে মেথডটা আছে সেই মেথডটা কিন্তু স্ট্যাটিক। তো দুইটা স্ট্যাটিক। তো এক্সের ভ্যালুটা যখন আমরা অ্যাসাইন করছি এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয় নাই, আবার শোটাকে যখন কল করলাম তখনও কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় নাই, আমরা সরাসরি শোটাকে কল করে দিলেই হয়েছে। এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে কিন্তু আমরা এক্সের ভ্যালু কত 45 অ্যাসাইন করলাম, তাহলে আবার এই শো এর মধ্যে আমরা 45 আবার প্রিন্ট করব, তাহলে আমাদের এখন আউটপুট দেখানোর কথা 45। তো দেখাচ্ছে কিনা আমরা একটু সেটা দেখি, তাহলে এটাকে একটু রান করে দেখি। রান করলাম, দেখেন 45 এখানে দেখাচ্ছে, অথচ কোনো অবজেক্টে এখানে ক্রিয়েট করা হয় না। মেন মেথডের মধ্যে দেখেন এখানে কোনো অবজেক্টে তৈরি করা হয়নি এবং তো ব্যবহার করা তো দূরের কথা। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। আবার স্ট্যাটিক সাথে সাথে আমরা স্ট্যাটিক মেথডও কিন্তু দেখে ফেলছি। ওকে, এরপরে আমরা দেখব যে লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কীভাবে লিখবো এটা একটু দেখি। আমরা হচ্ছে কি এগুলো সব কিছু হচ্ছে কি যে কেটে দিলাম, মেন মেথডটা রাখলাম। তো এখন আমরা ক্লাসের মধ্যে একটা মেথড আমরা দিই, তো ওই মেথডের নাম দিলাম হচ্ছে পাবলিক ভয়েড শো নামে একটা ভেরিয়েবল দিলাম, মেথড দিলাম, এবং তার মধ্যে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম যে ইন্টিজার নাম, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কি আমরা 12 দিলাম। তো এটাকে আবার একটা প্রিন্ট করব, তাহলে হচ্ছে কি পাবলিক ভয়েড শো এটা দিয়ে দিলাম, ইন্ট নাম ইকুয়াল টু 12 দিয়ে দিলাম, আর সিস্টেম ডট প্রিন্টলাইন নাম। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে কি যে এখানে তো অবশ্যই কি যেহেতু এগুলো স্ট্যাটিক না, তাহলে হচ্ছে কি আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্ট ক্রিয়েটে আমরা কিভাবে করি, আমরা জানি হচ্ছে কি যে ক্লাসের নামটা দিই, তারপরে একটা অবজেক্টের নাম দিব সি, সবসময় আমরা কমনটাই দিচ্ছি আপাতত, এটা আমাদের প্রয়োজন সাপেক্ষে। আমরা হচ্ছে কি এখানে তো একটাই ক্লাস নিচ্ছি, সেটাকে বারবার ইউজ করতেছি। আপনারা বিভিন্ন ক্লাস নেবেন, ক্লাসের নামগুলো চেঞ্জ করবেন, অবজেক্টের নামগুলো চেঞ্জ করবেন, বা একাধিক অবজেক্ট তৈরি করবেন, করে করে আপনারা কাজগুলো করবেন। তো এখানে হচ্ছে কি যে আমরা একটা দিয়েই কাজ সারাই ফেলতেছি আর কি, বোঝানোর জন্য। যাই হোক, তো এখন এরপর হচ্ছে কি আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম সি। এখন আমরা এখানে যে শো যে মেথডটা আছে সেটাকে যদি আমরা কল করতে চাই তাহলে হচ্ছে কি আমাদের অবজেক্টের নামটা দিতে হবে সি, তারপর ডট দিতে হবে, তারপরে মেথড হচ্ছে আমাদের শো। ওকে, এখানে খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে নাম নামে যে ভেরিয়েবলটা আমরা ইউজ করলাম এবং তার মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করলাম এটা কিন্তু যে শো মেথডের কিন্তু ভিতরে, কিন্তু এটা শো মেথডের ভিতরে, এই জন্য এই মেথডের ভিতরের হওয়ার কারণে এটাকে আমরা বলতে চাচ্ছি কি লোকাল ভেরিয়েবল। এটা কি লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, এটা কিন্তু একটা লোকাল ভেরিয়েবল। কিন্তু এটা যদি মেথডের ভিতরে না হয়ে যদি বাইরে হইতো, মানে অর্থাৎ ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে, তাহলে তখন আমরা এটাকে বলতাম যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলের সামনে যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে তখন সেটাকে আমরা বলবো যে স্ট্যাটিক ভেরিয়েবল। তো আমাদের কাজ হয়ে গেছে, লোকাল ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম 12, এবং সেই লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি। তারপরে আমরা এখানে অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট তৈরি করে তারপর শো মেথডটাকে কল করলাম। তাহলে কল করলে সে হচ্ছে কি আমাদের নামের যে ভ্যালুটা এটাকে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো এটাকে আমরা যদি রান করে দেখেন 12 আসছে, তাহলে এটা হচ্ছে কি যে আমাদের
অ্যান্সার। তো এই ছিল আমাদের যে 3 ধরনের ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স, স্ট্যাটিক এবং হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। এখন আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে যে ক্লাসের সিনট্যাক্স। তো আমরা কিন্তু অলরেডি অনেকবার দেখাই ফেলছি যে ক্লাসের সিনট্যাক্স কীভাবে লিখতে হয়। প্রথমে ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়, তারপর হচ্ছে কি যে আমাদের ক্লাস নেমটা দিতে হয়, তারপর হচ্ছে কি যে আমাদের এখানে যে কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ দিতে হয়। আর এটার ভিতরে থাকবে আমাদের কি, এটা হচ্ছে যে মেম্বার ভেরিয়েবলসগুলা, যে এক বা একাধিক আমাদের ভেরিয়েবলস থাকবে। তারপর হচ্ছে কি যে আমাদের কি থাকবে, মেম্বার ফাংশনসগুলো থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ক্লাসের সিনট্যাক্স। যেমন আমরা যখন ক্লাস তৈরি করছিলাম তখন আমাদেরকে লিখতে হয়েছে যে ক্লাস, তারপর তারপর হচ্ছে আমাদেরকে যে এখানে ব্লক ব্র্যাকেট দেওয়া লাগছে। এরপরে আমরা এখানে যে মেম্বার ভেরিয়েবলগুলো এবং মেম্বার ফাংশনগুলো এখানে লিখছি। তো এটা হচ্ছে কি আমাদের ক্লাসের সিনট্যাক্স। এরপর হচ্ছে কি ক্লাসের অ্যাক্সেসিবিলিটি মোডগুলো। তো ক্লাসের অ্যাক্সেসিবিলিটি মোডগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি যে এখানে অ্যাক্সেসিবিলিটি মোড হচ্ছে 3টা। কি পাবলিক, প্রাইভেট এবং হচ্ছে প্রোটেক্টেড। তো আমরা বলছিলাম যে পাবলিক কোনগুলা। পাবলিক হচ্ছে যে মানে ওখানে ব্যবহার করা যাবে বা কোনো একটা ক্লাসকে যে অন্য কোনো ক্লাস যে কোনো জায়গা থেকে সে ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে পাবলিক। অথবা যে একটা ক্লাসের মধ্যে যে মেম্বার ভেরিয়েবল অথবা ফাংশনগুলো আছে সেগুলা ক্লাসের অথবা মানে প্রজেক্টের যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এটা হচ্ছে কি পাবলিক। প্রাইভেট হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন হচ্ছে একটা ক্লাসের মধ্যে যে মেম্বার ভেরিয়েবলগুলো আছে সেই মেম্বার ভেরিয়েবলগুলোকে ওই ক্লাসের যে মেম্বার ফাংশনগুলো আছে বা মেথডগুলো আছে সেগুলোই শুধুমাত্র ব্যবহার করতে পারবে, বা অন্য কেউ অন্য কোনো জায়গা থেকে ইভেন মেন মেথড থেকেও আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে ব্যবহার করার কিছু সিস্টেম আছে, যেমন ফ্রেন্ড ফাংশন আছে, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা হচ্ছে স্পেশাল রিজন। তো স্বাভাবিকভাবে হচ্ছে কি যে প্রাইভেট যে কোনো ভ্যালুকে বা মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশনগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন, এর বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন না। আর আরেকটা হচ্ছে কি আমাদের প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড হচ্ছে যে অনেকটা বলা যায় যে পাবলিক এবং প্রাইভেটের মাঝামাঝি, অর্থাৎ হচ্ছে কি যে একই প্যাকেজের মধ্যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ব্যবহার করতে পারবে, এর বাইরে কোথাও ব্যবহার করতে পারবে না। তো এটা হচ্ছে কি আমাদের প্রোটেক্টেড। তো এখানে আমরা দেখলাম যে ক্লাসের অ্যাক্সেসিবিলিটি মোড হচ্ছে 3টা, যে পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। এরপরে আমরা দেখলাম যে অবজেক্ট এবং ক্লাসের মাঝে মূল পার্থক্য কী। তো এটা নিয়ে একদম চ্যাপ্টারের প্রথম থেকে অনেকগুলো আলোচনা করে ফেললাম যে ক্লাস হচ্ছে কি যে অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট। তো একটা ক্লাসে কিন্তু একাধিক অবজেক্ট থাকতে পারে, কিন্তু একটা অবজেক্ট কিন্তু একাধিক ক্লাস থাকতে পারে না। ঠিক আছে, আর ক্লাসের মধ্যে আমরা কি থাকে বললাম যে আমরা এখানে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলাই থাকে। আর যখন অবজেক্ট তৈরি হবে তখন কিন্তু ওই আমরা আবার একটা কথা হচ্ছে কি যে ক্লাসকে আমরা বললাম যে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, আর অবজেক্টটা হচ্ছে কি তার একটা ভেরিয়েবল। যে আমরা যেরকম হচ্ছে কি যে নর্মালি হচ্ছে বিল্ট ইন যে ডাটা টাইপগুলো ইউজ করি, যেমন হচ্ছে কি ইন্টিজার আমি দিলাম হচ্ছে কি ইন্টিজার এক্স, তাহলে হচ্ছে কি যে এখানে ইন্টিজার হচ্ছে কি একটা বিল্ট ইন ডাটা টাইপ এবং তার একটা ভেরিয়েবল আমরা এক্স নিলাম। তো একইভাবে ক্লাসটা হচ্ছে কি যে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, আর অবজেক্টটা হচ্ছে তার একটা ভেরিয়েবল। এমন। তো এটার সাথে এটা সম্পর্ক বা পার্থক্য হচ্ছে এগুলো। এরপর হচ্ছে ক্লাস মেম্বারগুলো কি। আমরা জানি যে ক্লাস মেম্বার হচ্ছে কি 2টা, একটা হচ্ছে কি যে কি মেম্বার ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে মেম্বার ফাংশন অথবা মেথডও বলতে পারি। এগুলো হচ্ছে ক্লাসের মেম্বার। তো এছাড়াও আমরা জানি যে এটার মধ্যে আরও কনস্ট্রাক্টর থাকতে পারে বা অন্য কোনো ক্লাসও থাকতে পারে, একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসও থাকতে পারে।
অথবা তার মধ্যে কনস্ট্রাক্টর থাকতে পারে এগুলো। তো সাধারণত আমরা জানিয়েছি কি যে ক্লাসের মেম্বার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লাস মেম্বার ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে মেম্বার ফাংশন। এরপর হচ্ছে কি যে জাভা ক্লাসে অবজেক্ট ডিক্লারেশনের ফরম্যাট। তো অবজেক্ট ডিক্লারেশন কিন্তু আমরা দেখিয়ে নিছি যে আমরা যদি অবজেক্ট ডিক্লারেশন করতে হয় তার মধ্যে প্রথমে আমাদেরকে ক্লাস ডিক্লারেশনটা দেখতে হয়। তো আমরা ক্লাস তো দেখলামই, যেমন হচ্ছে কি যে আমাদের একটা কার ক্লাস যখন আমরা দিব তাহলে ক্লাস কার দিলাম, তারপর এটার ভিতরে কি মেম্বার ফাংশন মেম্বার ভেরিয়েবলগুলো থাকবে, তারপর হচ্ছে কি যে আমরা এটার ভিতরে অথবা বাইরে আমরা মেন মেথডটা ধরে নিলাম, যেখানে মেন মেথডটা নিলাম, মেন মেথডটা আমরা লিখি কিভাবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এটার ভিতরে আমরা কিভাবে লিখি যে প্রথম হচ্ছে কি যে ক্লাসের নামটা, তারপর অবজেক্টের নামটা দিব, তারপর হচ্ছে কি নিউ কিওয়ার্ডটা দিব, তারপর হচ্ছে কি আমাদের কনস্ট্রাক্টরটা দিব। তো এইভাবে হচ্ছে কি আমরা কিন্তু একটা অবজেক্ট ডিক্লেয়ার করি। তাহলে অবজেক্ট ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে প্রথমে ক্লাসের নামটা দিতে হবে, তারপর অবজেক্টের নাম দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর নিয়ে কিওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে কি যে ওই ক্লাসের নামটা, তারপর হচ্ছে প্যারেন্থেসিস এবং শেষে হচ্ছে কি সেমিকোলন দিতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট ডিক্লারেশনের সিস্টেম। এটা হচ্ছে আমাদের অবজেক্ট ডিক্লারেশন সিস্টেম। এরপর হচ্ছে কি যে জাভা ক্লাসের ভেরিয়েবলগুলো কি। তো জাভা ক্লাসের যে আমরা ভেরিয়েবলগুলো ইউজ করছি এটা 3 ভাগে ভাগ করছি। কি কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই 3টে ভেরিয়েবল আমরা এখানে দেখলাম এবং এগুলো কি সেইগুলো এটা নিয়ে আলোচনা করছি এবং প্রোগ্রামও করছি। এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত ও রচনামূলক যে প্রশ্নগুলো। প্রথমে আছে যে এরিয়া নামে একটা ক্লাস তৈরি করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে একটা জাভা প্রোগ্রাম লিখতে হবে। তো খুবই সাধারণ একটা জিনিস। আমি যদি হাতে একটু যদি লিখি তাহলে প্রথমে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের নাম দিলাম হচ্ছে কি যে এরিয়া। দেখেন খুব সিম্পল একটা জিনিস, যে শুরু এখানে শেষ দিলাম। তো এরিয়ার মধ্যে আমরা নর্মালি হচ্ছে কি যে আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কীভাবে লিখি, যে বৃত্তের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি যে ফাই আর স্কয়ার, এটাই তো নাকি। তো এখানে হচ্ছে কি যে ফাইটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং সেটার ভ্যালুটা আমরা সরাসরি প্রোগ্রামে লিখে দিব। তো ফাইটা আর এভাবে ফাই লেখা যাবে না, তখন আমরা লিখবো যে এটা হচ্ছে কি যে ডবল দিলাম ডবল এবং পাই দিলাম PI পাই 3.14159, এভাবে আমরা একটা ভ্যালু দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এরপরে আর হচ্ছে আমাদের একটা রেডিয়াস। তো রেডিয়াস আমি যে কোনো একটা ভ্যালু দিলাম, মনে করি 3 দিলাম, 3 মিটার। তারপর হচ্ছে কি যে আমরা যে এটার একটা ক্যালকুলেশনের জন্য হচ্ছে কি একটা মেথড নিলাম। তো মেথডটা আমরা দিলাম হচ্ছে কি পাবলিক ভয়েড, তারপর হচ্ছে কি ক্যালক নামে একটা মেথড দিলাম এবং এটার মধ্যে আমরা কি দিলাম যে এরিয়া ইকুয়াল টু যে পাই দিলাম গুণ, তারপর হচ্ছে কি যে আর স্কয়ার। তো আর স্কয়ারকে আমরা আর গুণ আরও দিতে পারি, অথবা মানে স্কয়ারের যে মেথডটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে এরিয়াটা চলে আসলো। তারপর সেটাকে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা লিখে কিন্তু আমরা প্রিন্ট করে দিতে পারি, কাকে? এরিয়াকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল। আর এখানে হচ্ছে কি মেন মেথডটা থাকবে। তো মেন মেথড থেকে আমরা হচ্ছে কি যে একটা অবজেক্ট তৈরি করব, তারপর হচ্ছে কি যে আমরা যে ক্যালক নামে যে মেথডটা আছে সেটাকে কল করব, শেষ হয়ে যাবে, শেষ। তো এটা চাইলে কিন্তু আমি একটু প্রোগ্রাম করেও দেখাইতে পারি। তাহলে হচ্ছে একটু প্রোগ্রাম করে দেখি। আমরা এখন এরিয়া নামে একটা ক্লাস নিব এবং তার মধ্যে একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করে হচ্ছে কি আমরা দেখাবো। তো আমরা একটা এরিয়া নামে ক্লাস নেওয়ার জন্য প্রথম হচ্ছে কি আমরা এখানে একটা ক্লাস নিই জাভা, তারপর জাভা ক্লাস, তারপর নেক্সট দিলাম, তারপরে এখানে হচ্ছে কি যে আমরা ফাংশন ক্লাসের নামটা দিলাম এরিয়া। ওকে, এন্টার। তো আমরা হচ্ছে কি এরিয়া নামে একটা ক্লাস কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আমরা এই জিনিসগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে কি একটা মেন মেথড তৈরি করি না, ক্লাসের মধ্যে মেন মেথড তৈরি করব। তো মেন মেথড কীভাবে তৈরি করে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে কি আমাদের লিখতে হয় স্ট্রিং, তারপরে আর্টস। এখানে কিন্তু একটা কথা, যে এখানে যে আমরা স্কয়ার ব্র্যাকেটটা দিছি এটা স্ট্রিংয়ের পরেও স্কয়ার ব্র্যাকেটটা দিতে পারি, অথবা আর্টসের পরেও কিন্তু স্কয়ার ব্র্যাকেটটা দিতে পারি। দুইটার মানে হচ্ছে এক, কোনো সমস্যা নেই। তো আমরা এরপর হচ্ছে বডিটা দিলাম। তো এখানে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন হচ্ছে কি যে এরিয়া বের করতে চাই তখন আমাদের সূত্র কিন্তু পাই আর স্কয়ার, সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তো পাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে কি আমরা ম্যাথ
যে প্রপার্টিসটা আছে সেটার মাধ্যমে পায়ের ভ্যালুটা কিন্তু আমরা নিতে পারি। এখন আর এর ভ্যালুটা হচ্ছে কি আমরা কিবোর্ডে দিতে পারি অথবা স্ক্যানার মানে করতে পারি, যে কিবোর্ড থেকেও নিতে পারি অথবা হচ্ছে কি প্রোগ্রামের মধ্যে অ্যাসাইনও করতে পারি। তো আমরা যদি প্রোগ্রামের মধ্যে অ্যাসাইন করি তাহলে হচ্ছে কি আমরা ইন্টিজার আর দিলাম, আর এর ভ্যালু আমরা ধরে নিলাম যে 3, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি যে আমরা কি করলাম যে হচ্ছে কি এরিয়ার ভ্যালু বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আর এর ভ্যালুটা যদি আমাদের ইন্টিজার, কিন্তু আমাদের পায়ের ভ্যালুটা কিন্তু একটা ডবল ভ্যালু। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এরিয়ার ভ্যালুটা ক্যালকুলেট করলে কিন্তু ডবল ভ্যালু আসার সম্ভাবনা সর্বোচ্চ। তো এই জন্য আমরা এরিয়ার ভ্যালুটা হচ্ছে কি আমরা ডবল বলে দিলাম, ডবল। তারপরে এরিয়া দিলাম ইকুয়াল টু পাই। প্রথম পাই যদি দিতে চাই তাহলে এখানে লিখতে হয় যে ম্যাথ ডট পাই। এটা কিন্তু অলরেডি সাজেশনে চলে আসছে। এরপর গুণ আর স্কয়ার। তো আর স্কয়ার আমরা আর গুণ আর দিলেও হয়ে যাবে, তাহলে আর গুণ আর আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এরিয়ার ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। এখন এরিয়ার ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করতে চাইলে আমাদেরকে লিখতে হয় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠিক আছে। তো তাহলে হচ্ছে কি যে আমরা এখানে সিম্পল একটা মেসেজ দেয় এরিয়া ইজ, সিম্পল একটা মেসেজ আমরা দিয়ে দিলাম ইকুয়াল টু, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে একদম খুব সিম্পল একটা প্রোগ্রাম, যেখানে হচ্ছে কি যে প্রথমে এরিয়া একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের ভিতরে একটা মেন মেথড নিলাম, সেই মেন মেথডের মধ্যে আমরা হচ্ছে কি যে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য একটা সূত্র দিলাম। তো সূত্রের মধ্যে এখানে একটা আর আছে, আর এর ভ্যালুটা আমাদেরকে আগে থেকে দিতে হয় এবং সেটা ইন্টিজার টাইপে দিছি। এরপরে হচ্ছে কি যে আমরা ক্যালকুলেট করে ভ্যালুটা হচ্ছে এরিয়া নামে একটা ভেরিয়েবল নিচ্ছি ডবল, সেটার মধ্যে রাখলাম। এরপর হচ্ছে এরিয়ার ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিছি। তো এখন এটাকে যদি আমরা রান করে দেখি, দেখেন আমাদের ভ্যালুটা আসছে। দেখেন এখানে বিশাল একটা ভ্যালু আসছে 18.28 অনেক বিশাল একটা ভ্যালু আসছে। তো এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে তো হচ্ছে কি আমরা মেন মেথডের মধ্যে কিন্তু কাজ সব করে ফেলছি, আপনি চাইলে এটা বাইরেও করতে পারেন। অথবা এখানে আরও একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমরা যে আর এর যে ভ্যালুটা নিচ্ছি এটা কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে কিন্তু অ্যাসাইন করে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু এটাকে কিবোর্ড থেকে ইনপুটও দিতে পারে। অর্থাৎ হচ্ছে কি আপনি যখন প্রোগ্রামটা রান করবেন তখন আপনার কিবোর্ড থেকে ইনপুট দিবেন, ইচ্ছা মতো একটা ভ্যালু দিবেন। এটা 3 দিতে পারেন, 5 দিতে পারেন, 10 দিতে পারেন বা অন্য কোনো ভ্যালু দিতে পারেন। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনাকে হচ্ছে কি যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হয়। তো সেই অবজেক্টটা কীভাবে তৈরি করতে হয় সেটার জন্য একটা নির্দিষ্ট মানে একটা বিল্ট ইন ক্লাস আছে, সেটা হচ্ছে কি স্ক্যানার ক্লাস। তো স্ক্যানার, তারপরে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এসসি, ইচ্ছা মতো নাম। স্ক্যানার কিন্তু এটা বিল্ট ইন, কিন্তু অবজেক্টের নামটা আপনার ইচ্ছা মতো, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। তো আমি এখানে এসসি দিলাম ইকুয়াল টু নিউ, তারপর আছে স্ক্যানার কনস্ট্রাক্টরটা, আর এখানে ভিতরে লিখতে হয় সিস্টেম ডট ইন। এটা অলরেডি আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতে এগুলো কিন্তু বলে দিচ্ছি যে কেন এটা লিখতে হয়, কিভাবে লিখতে হয়। তো এখানে যেহেতু এই স্ক্যানার এটা একটা বিল্ট ইন ক্লাস, তো এটার জন্য এটার করেসপন্ডিং যে প্যাকেজটা আছে সেটা কিন্তু এই প্রোগ্রামে এটাকে ইম্পোর্ট করতে হয়। অর্থাৎ হচ্ছে বিল্ট ইন কোনো প্রপার্টিসকে যদি আপনি ইউজ করতে চান তাহলে ওই বিল্ট ইন প্রপার্টিসটা যে প্যাকেজের আন্ডারে আছে সেই প্যাকেজটাকে এই প্রোগ্রামে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করতে হলে তাহলে হচ্ছে কি যে কীভাবে করবেন, আমাদেরকে দিতে হয় যে ইম্পোর্টের জন্য আমাদেরকে লিখতে হয় ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যে জাভা ডট ইউটিলিটিস নামে যে এটা আছে, যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজের আন্ডার হচ্ছে কি আমাদের স্ক্যানার ক্লাসটা আছে। তো আমরা এটাই শুধু নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে কি আমরা এইভাবে ইউজ করলাম। এখন দেখেন যে এটা তো হচ্ছে কি যে আমরা প্যাকেজটা ইম্পোর্ট করলাম এবং স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। এখন হচ্ছে কি আর এর ভ্যালুটা আমাদেরকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নিতে হলে তাহলে আমাদের কী করতে হবে দেখেন। তো ইনপুট নিতে হলে তাহলে হচ্ছে ইনপুট নেওয়ার সিস্টেম আমরা অলরেডি জানি, এর একদম প্রথম দিকের ভিডিওগুলোতে আমরা কীভাবে ইনপুট নিতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছি। তো আমরা একটু ইনপুট নিই। তো আমরা জানি হচ্ছে কি যে এখানে যদি আর ইকুয়াল টু আমাদেরকে লিখতে হয় প্রথম হচ্ছে কি অবজেক্টের নামটা, তারপর হচ্ছে কি যে এটার জন্য একটা মেথড আছে, যেহেতু এটা আরটা হচ্ছে ইন্টিজার টাইপের, তার ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে কি আমাদেরকে ইনপুট নিতে হবে। তো ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হয় নেক্সট ইন্ট, এই মেথডটা আমাদেরকে ইউজ করতে হয়।
তো তাহলে হচ্ছে কি যে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল এবং সেই ইনপুটটা আমরা এই পরবর্তীতে এই যে এক্সপ্রেশনের মধ্যে ইউজ করব এবং ক্যালকুলেট করে এর ভ্যালুটা বের করব। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা সেভ করে হচ্ছে কি যে এটা রান করলাম। এখানে দেখেন প্রথম হচ্ছে কি আমার কাছে ভ্যালু চাচ্ছে। তো আমি ভ্যালু যদি 5 দিই, আমি 5 দিলাম। এই ভ্যালুটা হচ্ছে কি যে আর এর ভ্যালুটা যদি আমরা প্রোগ্রামের মধ্যে অ্যাসাইনও করতে পারি অথবা হচ্ছে কি যে আমরা কিবোর্ড থেকে ইনপুটও নিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যে স্ক্যানার নামে একটা ক্লাস আছে যেটার মাধ্যমে হচ্ছে কি যে এই ক্লাসটা হচ্ছে কি যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়। তো এই ক্লাসটা আর হচ্ছে কি একটা অবজেক্ট তৈরি করলাম এসসি। তো অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তারপর অবজেক্টের নামটা দিতে হবে, ইকুয়াল দিতে হবে, নিউ দিতে হবে, তারপরে স্ক্যানার দিতে হবে, তারপর হচ্ছে কি এটার ভিতরে হচ্ছে কি যে সিস্টেম ডট ইন এটা দিতে হবে। তো এটা কেন দেওয়া হয় বা কেন এইভাবে লেখা হয় সেটা কিন্তু আমরা প্রথম মানে এই সাবজেক্টের প্রথম দিকের ভিডিওগুলোতে আলোচনা করছি। আর স্ক্যানার যেহেতু একটা বিল্ট ইন ক্লাস, তাহলে হচ্ছে বিল্ট ইন কোনো কিছুকে ইউজ করতে হলে তাহলে ওই মানে ওই প্রপার্টিসের করেসপন্ডিং যে মানে প্যাকেজটা আছে সেটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা হচ্ছে কি যে এখানে java.utilities এই প্যাকেজটাই ইম্পোর্ট করছি। তো সেটার মধ্যে শুধু স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করছি। তো আমরা এরপর হচ্ছে কি আমরা আর এর ভ্যালুটা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে আর এর ভ্যালুটা আর একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল দিলাম। এরপর হচ্ছে কি যে আমাদেরকে স্ক্যানার যে অবজেক্টটা আছে সেটা দিব, ডট দিব। তারপর হচ্ছে কি আমরা জানি ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে নেক্সট ইন্ট এই মেথডটা ইউজ করতে হয়। তো হয়ে গেল। তো এটা আমরা যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি এটা আমাদের আর লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে আমরা যদি এখন এটাকে যদি রান করি তাহলে হচ্ছে কি এমন আসবে, প্রথমে আমাদেরকে রেডিয়াসের ভ্যালুটা আমাদের কাছে চাচ্ছে। তা আমি দিলাম হচ্ছে কি যে ধরে নেন 12 হচ্ছে আমরা রেডিয়াসের ভ্যালু। তাহলে হচ্ছে কি যে কোনো একটা বৃত্তের রেডিয়াস যদি 12 হয় তাহলে তার এরিয়া কত, তাহলে এরিয়াটা দেখি। হ্যাঁ, এরিয়াটা হচ্ছে কি যে এরকম। তাহলে এরিয়ার ভ্যালুটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, বিশাল একটা ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা চাইলে হচ্ছে যে এটা পুরো জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তারপর আলাদা একটা মেথড নিয়েও করতে পারি। অর্থাৎ আপনি একটা প্রোগ্রামকে যেভাবে ইচ্ছে আপনি সেভাবে লিখতে পারেন। আপনাকে এখানে চাইছে যে একটা জাভা প্রোগ্রাম হচ্ছে কি যে আপনাকে ক্লাস অবজেক্ট ব্যবহার করে হচ্ছে কি আপনাকে কি করতে হবে, যে একটা সার্কেলের এরিয়া বের করতে হবে, অথবা হচ্ছে কি যে সার্কেলের এরিয়াটা বের করতে হবে। তো সেটা আপনি মেন মেথডের মধ্যেও করতে পারেন, অথবা হচ্ছে কি আলাদা কোনো মেথড নিতে পারবেন, সেই মেথডের মধ্যে ক্যালকুলেশনও করতে পারেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি এমন আর কি, যেমন এই পুরো জিনিসটা আমি মুছে দিলাম। ঠিক আছে, তো আমরা জাস্ট এই এরিয়া ক্লাসের মধ্যে আমরা হচ্ছে কি যে একটা মেথড নিলাম, পাবলিক মেথড। তো পাবলিক মেথড আমরা নিলাম পাবলিক ভয়েড এরিয়া ক্যালক এরকম নামে একটা মেথড নিলাম। তো সেই মেথডের মধ্যে আমরা হচ্ছে কি যে এরিয়াটা ক্যালকুলেশন করব। তাহলে এরিয়া হচ্ছে কি যে আমরা কি দিলাম, ডবল এরিয়া ইকুয়াল টু ম্যাথ ডট পাই গুণ আর। ঠিক আছে, এখন আরটা কোত্থেকে পাবো? তো আমি এখানে কি করলাম যে আর নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার আর, এবং আর এর ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, স্ক্যানার ক্লাসটা নিতে হবে, তারপরে একটা অবজেক্ট তৈরি করতে হবে, ইকুয়াল দিতে হবে, নিয়ে কিওয়ার্ড, তারপরে স্ক্যানার, তারপর সিস্টেম ডট ইন। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি আর এর ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট কীভাবে নিতে হয় আমরা জানি, ইকুয়াল, তারপর হচ্ছে কি যে আমাদেরকে দিতে হবে এসসি ডট নেক্সট ইন্ট। তাহলে হচ্ছে কি আমরা আর এর ভ্যালুটা আমরা ইনপুট নিলাম। এরপর হচ্ছে কি যে আমরা একটা ক্লাসের অবজেক্টও তৈরি করে নিই প্রথমে, যে আমাদের ক্লাসটা হচ্ছে কি যে এরিয়া। তো আমরা ক্লাসের অবজেক্ট দিলাম এ। তো আমরা যদি এখন এই যে এরিয়া ক্যাল এই মেথডটাকে কল করতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে যে অবজেক্ট এ, তারপর হচ্ছে কি এরিয়া ক্যাল, এটা দিয়ে দিলাম। এখন যখন মানে এরিয়া ক্যাল মেথডটাকে কল করব, এখানে আমি চাচ্ছি যে আমাদের যে আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাই দিই। তো এটাকে আর হিসেবে এখানে পাঠাইলাম। এখানে আমি
আর নামে আরেকটা লোকাল ভেরিয়েবল নিলাম। তো এই এ আর এর ভ্যালুটা এ আর এ রিসিভ করবে, তারপর হচ্ছে কি যে ভ্যালুটা দিয়ে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এরিয়ার ভ্যালুটা আমরা পাবো, তারপর হচ্ছে কি এরিয়ার ভ্যালুটা এখানেই আমরা প্রিন্ট করে ফেলবো। তো প্রিন্ট করতে হলে তাহলে আমাদেরকে লিখতে হয় system.out.println, এটা লিখতে হয়। তো তাহলে হচ্ছে কি যে দ্য এরিয়া ইজ, ঠিক আছে, হয়ে গেছে, লিখে ফেললাম ইকুয়াল টু প্লাস এরিয়া, ঠিক আছে, হয়ে গেছে। তো এখন যদি এটাকে আমরা রান করি, দেখবেন আগের মতোই ঘটনা করতেছে। তাহলে এখানে এরিয়ার ভ্যালুটা আমরা চাচ্ছি, আমরা দিলাম হচ্ছে কি যে 4, তাহলে এন্টার দিলাম, দেখেন আমাদের হচ্ছে কি যে এরিয়ার ভ্যালুটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি কিন্তু এটা হচ্ছে কি যে কী করলাম, যে মেন মেথডের মধ্যে হচ্ছে কি জাস্ট আর এর ভ্যালুটা হচ্ছে কি ইনপুট নিলাম, তারপরে সেটা মানে আলাদা একটা মেথডের মধ্যে তারপরে সেটা ট্রান্সফার করে দিলাম, তারপর সেখানে ক্যালকুলেট করে আপনাকে রেজাল্টটা দেখাচ্ছে। তো এটা আপনার ইচ্ছা, মানে আপনি কীভাবে করবেন। শুধুমাত্র এখানে ক্লাস ব্যবহার করে করছি, এটাই তারা চাইছে, এটা আমার হয়েছে কিনা এটাই দেখতে হবে। এরপর আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আপনি করতে পারেন। তাহলে এরিয়া ক্লাস, এরিয়া নামে একটা ক্লাস তৈরি করে বৃত্তের ক্ষেত্রফল তৈরি করার যে জাভা প্রোগ্রাম, সেটা অলরেডি আমরা দেখলাম। এরপর হচ্ছে কি জাভায় হচ্ছে ক্লাস ডিক্লারেশন ফরম্যাট উদাহরণসহ উল্লেখ করো। তো আমরা ক্লাস কীভাবে ডিক্লেয়ার করে সেটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি, জানি। আমরা প্রথমে ক্লাস কিওয়ার্ডটা দিই, তারপর হচ্ছে কি যে একটা ক্লাসের নেম দিই, তারপর হচ্ছে আমরা এই যে ব্লক শুরু করি। তো এখানে মেম্বার ভেরিয়েবলগুলো এবং মেম্বার ফাংশনগুলো থাকবে। তো এটা হচ্ছে তার সিনট্যাক্স। তা আমরা একটা মানে সরাসরি মানে ক্লাস নেম এই কথাটা না লিখে একটা ক্লাসের নামও দিতে পারি। যেমন হচ্ছে কি যে আপনি কি দিলেন যে ক্লাস, তারপর হচ্ছে কি এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে কি যে আমরা স্টুডেন্ট। তো স্টুডেন্টের মধ্যে হচ্ছে কি আমরা মেম্বার ভেরিয়েবল দিলাম হচ্ছে কি যে ইন্টিজার, রোল দিলাম, তারপর হচ্ছে কি যে স্ট্রিং, স্টুডেন্টের কি থাকবে, নেম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি মার্কস থাকবে, তো আমরা কি দিলাম ডবল মার্কস, ঠিক আছে। তো এরপরে এখানে আরও কিছু মেম্বার ফাংশনও আমাদের থাকতে পারে। তো এটা কিন্তু আমাদের একটা এক্সাম্পল হতে পারে। তো এটা হচ্ছে কি আমাদের সিনট্যাক্স ক্লাসের, এটা হচ্ছে কি আমরা একটা এক্সাম্পল। তো এটা লিখে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন যে জাভা ক্লাস ডিক্লারেশন ফরম্যাট উদাহরণসহ লিখো, এটা আমার হয়ে গেছে। এরপর হচ্ছে কি যে জাভা ক্লাসে ও অবজেক্টের একটা উদাহরণ প্রোগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো। তো আপনি তো এতক্ষণ পর্যন্ত এতগুলো প্রোগ্রাম লিখছি, যেখানে হচ্ছে আমাদের ক্লাস ছিল অবজেক্ট ডিক্লারেশন ছিল। তো যে কোনো একটা প্রোগ্রাম আপনি লিখে দিলেই হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি ট্রায়াঙ্গেল নামে একটি ক্লাস ডিক্লেয়ার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি জাভা প্রোগ্রাম লিখো। তো এটাও একই রকম, যেটা হচ্ছে কি মাত্র আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য যে প্রোগ্রামটা লিখছি সেই রকমই। তো আমরা হচ্ছে কি যে ওখানে যে আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল কি এরিয়া নামে হচ্ছে ক্লাস, তাহলে এখানে ওই ক্লাসের নামটা দিবে হচ্ছে ট্রায়াঙ্গেল। তো তারপর হচ্ছে কি যে আমরা জানি যেখানে হচ্ছে কি যে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করছিলাম, তখন আমরা লিখছিলাম হচ্ছে কি যে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার লিখছিলাম, এটাই মূলত আমাদের সূত্র ছিল। কিন্তু আপনি যখন হচ্ছে কি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন, তাহলে তখন আমাদেরকে লিখতে হয় এভাবে, যে তখন হচ্ছে আমাদের ক্ষেত্রফলের জন্য এরিয়া ইকুয়াল টু, আমাদেরকে প্রথম হচ্ছে কি যে এস এর ভ্যালুটা বের করতে হয়। এস এর ভ্যালু কীভাবে বের করতে হয়, a + b + c / 2। তারপরে এরিয়া বের করতে হয় কীভাবে, এরিয়া ইকুয়াল টু s √s s - a s - b s - c, এভাবে আমাদেরকে দিতে হয়, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে কি যে প্রথমে s এর ভ্যালুটা বের করবেন, যে a + b + c / 2। এরপর হচ্ছে কি আমরা এরিয়া বের করব। এরিয়া কীভাবে বের করি, √s গুণ s - a s - b এবং s - c, হয়ে গেছে। তো তাহলে হচ্ছে কি আপনি এখানে ইনপুট হিসেবে আপনার আসবে হচ্ছে কি যে ABC আপনি ইনপুট নেবেন, যেমন আমরা আগের প্রোগ্রামে 8টা ইনপুট নিয়েছি, এখানে হচ্ছে ABC ইনপুট নেবেন। এরপর S এর ভ্যালুটা ক্যালকুলেট করবেন, তারপর হচ্ছে কি যে এরিয়ার ভ্যালুটা ক্যালকুলেট করবেন। তো হয়ে গেলে সেটা হচ্ছে কি আপনি প্রিন্ট করে দিবেন। তো এইভাবে হচ্ছে কি আপনি ট্রায়াঙ্গেলের মানে ক্ষেত্রফলটা আপনি বের করতে পারবেন। এরপর হচ্ছে সার্কেল নামে একটি ক্লাস ডিক্লেয়ার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। তো এটা আসলে সার্কেল, এটা আর প্রথমটা একই, মানে ওখানে জাস্ট হচ্ছে কি যে আপনি ক্লাসের নামটা দিচ্ছেন এরিয়া, এখানে দিবেন হচ্ছে কি ক্লাসের নামটা দিবেন সার্কেল, আর বাকি সব কিছু একই রকম, ঠিক আছে। এটাই তো, এই ছিল আমাদের ষষ্ঠ চ্যাপ্টারের আলোচনা, যেখানে আমরা ক্লাস এবং অবজেক্টের সিনট্যাক্স থেকে শুরু করে উদাহরণ দিয়ে
এখানে যতগুলো মেম্বার ভেরিয়েবল ফাংশন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আশা করি আপনারা বুঝছেন এবং বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন। বিশেষ করে প্রোগ্রামগুলো যেগুলো আমি করাইছি সেগুলো হচ্ছে কি যে আপনারা নিজেদের কম্পিউটারে ট্রাই করবেন এবং যেগুলো হিন্টস বলে দিছি যে এইভাবে করবেন সেগুলো আপনারা করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ক্লাস এ পর্যন্ত।